সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভয়েস চেঞ্জিং এর পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের জন্য থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স। শুরুতে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। তো আমরা জানি যে প্রশ্ন দুই রকমের হয়ে থাকে, একটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটি কি ডব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন আর একটি হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। তো প্রথমে আমরা ইয়েস নো কোশ্চেন নিয়ে আলোচনা করব, তারপরে দ্বিতীয় ধাপে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন বলতে আমরা বুঝি যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললেই হয়, সেটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, ডো ডাজ দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে আমাদের কি বসাতে হবে, এম ইজ আর দ্বারা বাক্যটি শুরু করতে হবে প্যাসিভ ভয়েস করার সময়। তাহলে লক্ষ্য করি আমরা, ডু ইউ প্লে ক্রিকেট? রেগুলারলি? তাহলে অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা এখানে ডো আছে, তাহলে আমরা কি করব, এখানে এম ইজ আর যে কোনো একটা অংশ নিব, যে কোনো একটা ভার্ব নিব। প্রথমে আমরা বলেছিলাম যে সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। এখানে কি সাবজেক্ট? সাবজেক্ট হচ্ছে ইউ আর অবজেক্ট হচ্ছে ক্রিকেট। তাহলে আমরা প্রথমে কি নিয়ে আসবো, সাবজেক্টটি অবজেক্ট করব, অবজেক্টটিকে সাবজেক্ট করব। তাহলে আমি তোমাদের সহজ টেকনিকে বললাম, আগে এটা লিখে নিবে সাবজেক্টটি। ক্রিকেটের পরে কি বসবে? অবশ্যই ইস, কেননা এটি থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু এটা কোশ্চেন, সেই জন্য আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্বটা সামনে দিতে হবে। এই জায়গাটাতে আমাদের বেশিরভাগেরই কনফিউশন থাকে, আমরা এখানে ভুল করে থাকি। সেই জন্য আমি সাজেস্ট করব, প্রথমে হলো সাবজেক্টে লিখবে, তারপর সাবজেক্টের সাথে সঙ্গতিপূর্ণ যে কোনো একটি অক্সিলারি ভার্ব সিলেক্ট করে সেটা কোথায় দিবে, সেটা হচ্ছে সাবজেক্টের সামনে ব্যবহার করবে। ইজ ক্রিকেট ভার্বের কি ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। ইজ ক্রিকেট প্লেড রেগুলারলি বাই ইউ। এই প্রশ্ন। এখন যদি ডিড দ্বারা প্রশ্ন করা হয় তাহলে আমরা কি বসাবো, ডিড দ্বারা প্রশ্ন করলে ওয়াজ অথবা ওয়ার হবে। তাহলে ডিড ইউ গো টু স্কুল লাস্ট ডে? তুমি কি গতকাল কি স্কুলে গিয়েছিলে? এরকম প্রশ্ন যদি করা হয়, ডিড ইউ গো টু স্কুল লাস্ট ডে? তাহলে তোমার অবজেক্ট কোনটি? অবজেক্ট হচ্ছে স্কুল। তাহলে স্কুলটা কোথায় আসবে, সামনে। আর হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, স্কুল। স্কুলের পরে তুমি কোনটা সিলেক্ট করবে? অবভিয়াসলি ওয়াজ, কেননা এটি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওয়াজ স্কুল, গো এর পরিবর্তে কি হবে, গন। লাস্ট ডে বাই ইউ। তুমি চাইলে লাস্ট ডেটা সবার পরেও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এখন তো আমরা আরেকটি নিয়ম দেখবো, সেটি হচ্ছে যদি হো দ্বারা প্রশ্ন করা হয় তাহলে এর পরিবর্তে যেটি বসবে সেটি হচ্ছে বাই হোম। এবং যদি হোম থাকে অ্যাক্টিভ ভয়েসে তাহলে আমরা কি করব, হো ব্যবহার করব। তো এখানে আমরা দুটি সেন্টেন্স দিয়ে রেখেছি, আমরা এগুলো এখন সমাধান করব। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে হো যদি থাকে তাহলে কি হবে, হো থাকলে এর পরিবর্তে আমরা বাই হোম ব্যবহার করব। যেহেতু উপরের বাক্যে কি দেওয়া আছে, হো দেওয়া আছে, সেই জন্য আমরা কি ব্যবহার করব, বাই হোম। বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান? কোশ্চেন মার্ক। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমাদের অবজেক্ট কোনটি, সাবজেক্ট কোনটি, সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে। তো এখানে কিন্তু আমরা সেটা কেন আইডেন্টিফাই করলাম না। এখন তুমি লক্ষ্য করবে, এটা কিন্তু ডব্লিউএস কোশ্চেন। এখানে কি তোমার হ্যাঁ বা না, ইয়েস অর নো দিয়ে প্রশ্নটির উত্তর সম্পূর্ণ হবে না।
এখানে একটি পূর্ণ বাক্য ব্যবহার করতে হবে। ইউ হ্যাভ টু ইউজ এ কমপ্লিট সেন্টেন্স টু অ্যান্সার দ্য কোশ্চেন এন্ড দ্যাটস ওয়াই দেয়ার মাস্ট হ্যাভ সামথিং মিসিং। এখানে কোনো কিছু অবশ্যই মিসিং থাকবে প্রশ্ন করার সময়। প্রশ্নের ভিতরে তো উত্তর থাকবে না, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? তো সেই জন্য এখন আমরা দেখি হয়তো সাবজেক্টটা মিসিং আছে, নয়তো অবজেক্টটা মিসিং আছে। এখন দেখো এখানে কি আছে, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কে কাজটি করেছে। এখন যদি আমরা যে কোনো একটি ব্যক্তির নাম দিতাম, ধরি এ হ্যাজ ডান দ্য ওয়ার্ক, বা কোনো ব্যক্তির নাম, তাহলে তো আর প্রশ্ন হলো না। সেই জন্য এটা মিসিং থাকার কারণে কি হয়েছে, হু ব্যবহার করা হয়েছে। সেই জন্য আমাদের কি লক্ষ্য রাখতে হবে, এখানে একটা বিষয় অবশ্যই মিসিং থাকতে পারে, সাবজেক্ট অথবা অবজেক্ট। তো হু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি, বাই হুম। হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটি কি হয়ে গেছে, সাবজেক্ট হয়ে গেছে। তো সাবজেক্টের পূর্বে কি ব্যবহার করেছি আমরা, হ্যাজ ব্যবহার করেছি, তারপরে বিন ব্যবহার করেছি। আমরা জানি যে হ্যাভ হ্যাজ দ্বারা প্রশ্ন করলে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এগুলো বসে। আমরা এটা শুরুতেই আলোচনা করেছি প্রথম ক্লাসে। তো এখন পরবর্তীটা দেখব, হোম ডু ইউ নো। এখানে কি লেখা আছে, হোম থাকলে হো হবে, হো ইজ নোন টু ইউ, হো ইজ নোন টু ইউ। এখানে আমরা ইজ কেন ব্যবহার করলাম, কিছুক্ষণ আগে আমরা যেটা লিখেছিলাম একটু যদি লক্ষ্য করে থাকো, মনে করার চেষ্টা করো, ট্রাই টু রিকল হোয়াট আই হ্যাড রিটেন প্রিভিয়াস টাইম। তা আমি কি লিখেছিলাম, সেটা হচ্ছে যে ডু বা ডাজ থাকলে এম ইজ আর হয়, আর ডিড থাকলে কি হয়, ওয়াজ আর হয়। সেই জন্য এখানে যেহেতু ডু আছে, কে তোমার নিকট পরিচিত। এখন আমরা দেখবো যে অন্যান্য ডব্লিউএস ওয়ার্ড যদি থাকে, অন্যান্য ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এই ব্যাপারে আমাদের একটা প্রশ্ন থেকে যায়, যেটির সমাধান এখন আমরা করতে যাচ্ছি। তো এখানে লেখা আছে যে অন্যান্য ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে ডব্লিউএস ওয়ার্ডের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ডব্লিউএস ওয়ার্ডটি কি থাকবে, অপরিবর্তিত থাকবে। এটি যেভাবে ছিল ঠিক একইভাবে থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা একটু এক্সাম্পল দেখতে পারি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তাহলে কি হবে, এইখানে কি আছে, হোয়াট আছে, এখানে কিন্তু হোম বা হো জাতীয় কোনো শব্দ নেই। সেই জন্য কি হবে, এটি অপরিবর্তিত থাকবে, ইট উইল রিমেইন আনচেঞ্জড, এটি কি থাকবে, অপরিবর্তিত থাকবে। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, এখন এটা কিভাবে হয়েছে সেটা আমরা দেখব। ডু বা ডাজ থাকলে আমরা কি ব্যবহার করে থাকি, এম ইজ আর যে কোনো একটি ব্যবহার করে থাকি। সেই জন্য আমরা এখানে কি ব্যবহার করেছি, ইজ। হোয়াট ইজ ওয়ান্টেড, এখন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই জন্য ওয়ান থেকে কি হয়েছে, ওয়ান্টেড হয়েছে, বাই প্রিপোজিশন। আর হচ্ছে এখানে অবজেক্ট, এখানে কি ছিল, সাবজেক্ট ছিল ইউ, সেই জন্য এখানে কি বসবে, ইউটা হচ্ছে এখানে অবজেক্ট হয়ে গেছে। এই হলো পরিবর্তন। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেশ কয়েকটি এক্সাম্পল তোমাদের জন্য দেওয়া আছে এখানে। তাহলে তোমাদের এটা মনে হতে পারে যে তোমাদের জন্য কি এটা এক্সারসাইজ কিনা, আগে থেকেই না, আগে আমি তোমাদেরকে বিষয়টি বোঝাবো, তারপরে তোমাদেরকে এক্সারসাইজ গুলো করতে হবে। তো প্রথমে যদি তোমরা নিয়মগুলো জানা থাকে, খুব সহজেই করতে পারবে। খুব তোমাদের জন্য এটি সহজবোধ্য করার জন্য এই এক্সাম্পল গুলো এখানে দেওয়া হয়েছে। তো এটা দ্বারা আসলে আমার উদ্দেশ্যটা হচ্ছে, I wanted to make you understand the imperative sentence at the very beginning of our transformation class on imperative sentence. Imperative sentence হচ্ছে ভয়েস চেঞ্জিং শেখানোর আগে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে একটি ভালো ধারণা দেওয়ার জন্যই এই এক্সাম্পল গুলো দেওয়া। তো শুরুতেই লক্ষ্য করো যে এখানে দেওয়া আছে, যে প্রথম যেটা দেওয়া আছে এক্সাম্পল, রিড দ্য বুক। এখানে কি হচ্ছে, কোনো একজন ব্যক্তি তোমাকে আদেশ করছে, ডোন্ট ওয়েস্ট টাইম, এখানে কি করা হচ্ছে, তোমাকে নিষেধ করা হচ্ছে। তার পরবর্তী ধাপে যেটা দেওয়া আছে, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো। এখানে কি করা আছে, রিকোয়েস্ট করা আছে, অনুরোধ করা আছে। লেট আস প্লে ক্রিকেট, এখানে প্রস্তাব বোঝানো হয়েছে, সাজেশন বোঝানো হয়েছে। লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে অনুমতি চাওয়া হয়েছে। অর্থাৎ যে বাক্যে আদেশ, নিষেধ
অনুরোধ, প্রস্তাব, সাজেশন, অনুমতি চাওয়া ইত্যাদি বোঝায়, সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই অল দিস আর কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। অল দিস আর দ্য পার্ট অফ ইম্পারেটিভ সেন্টেন্স। এই সবগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের অংশ। তো সেজন্য আমরা প্রত্যেকটির ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেটি হচ্ছে যে প্রত্যেকটির ক্ষেত্রে আলাদা একটি নিয়ম রয়েছে, আলাদা একটি একটি করে নিয়ম রয়েছে এবং একই সাথে কিছু মিলও রয়েছে, সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো সবগুলোর শুরুতেই শুধুমাত্র একটি ব্যতীত প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু হবে। প্লিজ থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু হবে। তাহলে আমরা লিখবো ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। requested to help me। তাহলে আমাদের এখানে কি নিয়ম থাকলো, রুলসটা লিখে নাও। প্লিজ থাকলে, অর্থাৎ এই প্লিজ শব্দটি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু হয়। এর পরিবর্তে দেখতেই পাচ্ছ ইউ আর রিকোয়েস্টেড টু বসে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আর বাকি যে চারটে নিয়ম রয়েছে, চারটে এক্সাম্পল রয়েছে, এগুলোর ক্ষেত্রে সবগুলোর একটি ফরম্যাট আমরা মেনটেন করে থাকি। হোয়াট ইজ দ্য ফরম্যাট? লেটস সি। তাহলে সেই নিয়মটি কি সেটা আমরা দেখব। লেট থাকুক আর নাই থাকুক, আমরা কি করব? লেট দ্বারা শুরু করব। অর্থাৎ যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন সর্বপ্রথমে আমাকে কি করতে হবে? লেট ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে সাবজেক্ট। আমরা জানি সাবজেক্টটি কি হয়? অবজেক্ট হয়। অবজেক্টটি সাবজেক্ট হয়। সাবজেক্টের আবার কি ফর্ম হবে? অবজেক্টিভ ফর্ম হবে। কেন হবে? কেননা শুরুতে লেট রয়েছে, সেই জন্য লেটের পরে কোনো অবস্থাতে সাবজেক্টিভ ফর্ম হয় না। এটি একটি পজিটিভ ভার্ব, এই জন্য কি হবে? এটার পরে অবজেক্টিভ ফর্ম হবে। তারপরে হচ্ছে বি। ভি বলতে এখানে শুধু বি, এখানে বি ভার্ব নয়, শুধু বি। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই অথবা অন্য প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে কি হবে? এই অংশটুকু সবাই শুদ্ধভাবে লিখে নাও। লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস বি প্লাস ভার্বের বি3 প্লাস বাই অথবা অন্যান্য প্রিপোজিশন, প্রাসঙ্গিক যে কোনো প্রিপোজিশন হতে পারে, অথবা তারপরে হচ্ছে সর্বশেষ অবজেক্ট। রিড দ্য বুক। তাহলে আমরা প্রথমে কি করব? লেট ব্যবহার করব। লেট দ্য বুক। দ্য বুক এটার কোনো অবজেক্টিভ এবং সাবজেক্টিভ ফর্ম আলাদা বিষয় নেই, সেই জন্য এটা আমরা দ্য বুকই ব্যবহার করেছি। লেট দ্য বুক। তারপরে আমরা কি ব্যবহার করব? বি। রিড। এখানে যেহেতু সাবজেক্ট উল্লেখ করা নেই, সেজন্য আমরা এটা দিব না। তো আরেক দিক থেকে বিবেচনা করলে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কেন নেই সেই প্রশ্নটাই আমরা একটু আসি। যখন তোমাকে আমি যে বলি বা কেউ কোনো ব্যক্তি যখন তোমাকে বলবে বইটি দাও, তখন তোমার নাম বলার দরকার নেই। কলমটি দাও, প্লিজ আমাকে হেল্প করো, এখানে তোমার নাম উল্লেখ করার দরকার নেই, যেহেতু তুমি সরাসরি তার সংস্পর্শে রয়েছ, তার কথা তুমি শুনতে পাচ্ছ, তার সাথে তোমার একটি যোগাযোগ রয়েছে, তুমি তার কথাটা বুঝতে পারছো ডিরেক্টলি, সেজন্য বারবার তুমি বলার প্রয়োজন নেই। এখানে এই জন্য কি থাকে? একটা সাইলেন্ট ইউ থাকে, সর্বদাই সাবজেক্টে কি? ইউ। সেই জন্য ইম্পারেটিভ সেন্টেন্সে বারবার ইউ লেখার প্রয়োজন হয় না। এখানে সাবজেক্ট নেই মানে হচ্ছে এখানে সাইলেন্টলি একটি ইউ রয়েছে। যেহেতু এটা সাইলেন্ট রয়েছে, আমরা এটাকে সাইলেন্টই রাখলাম। ডোন্ট ওয়েস্ট টাইম, এখানে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে লেট ব্যবহার করব, তারপরে নটটা বসাবো অতিরিক্ত। নেগেটিভ থাকলে নট। লেট নট টাইম বি ওয়েস্টেড। টাইম বি ওয়েস্টেড, সময় নষ্ট করা উচিত হবে না। শেষে আমরা চলে যাই লেট আস প্লে ক্রিকেট। এখানে সাবজেক্ট অবজেক্ট দুটোই রয়েছে।
লেট আস তার প্লে ক্রিকেট, সেখানে আসটা হচ্ছে সাবজেক্ট, ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি থাকবে? লেটটি অপরিবর্তিত থাকবে। লেট ক্রিকেট বি প্লেড by us. Let me do the work. Let the work be done by me. মিসেলেনাস মানে হচ্ছে আমরা আরো বিবিধ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেন্টেন্সের বাইরে অন্যান্য যে রুলস গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমেই দেখেছি যে কিভাবে টেন্স অনুসারে ভয়েস চেঞ্জ করতে হয়, তারপরে হচ্ছে সেন্টেন্স অনুসারে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। এখন অন্যান্য বাকি যে রুলস গুলো রয়েছে যেগুলো আমাদের জন্য অতি প্রয়োজনীয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। রিফ্লেক্সিভ প্রনাউন যদি অবজেক্ট হিসেবে বসে তাহলে এই ক্ষেত্রে একটি ব্যতিক্রমধর্মী ব্যাপার ঘটে, সেটি হচ্ছে এদের কখনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ তারা রিফ্লেক্সিভ প্রনাউনটি কি থাকে? তার নিজ জায়গায় অপরিবর্তিত থাকে, এদের কোনো পরিবর্তন হয় না, এদের পরিবর্তন হয় না। যেমন হি কিল্ড হিমসেলফ, সে, এখানে হচ্ছে হিমসেলফ শব্দটি হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, সেই জন্য আমরা কি করব না, আমরা স্বাভাবিক নিয়মে যাব না। অর্থাৎ সাবজেক্টই অবজেক্ট হবে না, অবজেক্টই সাবজেক্ট হবে না। আমরা জানি যে এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ওয়াজ অথবা ওয়্যার হয়। এখন আমরা কি দিব? হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। তার পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডাবল অবজেক্ট যদি থাকে, একটি সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট থাকে তাহলে কোন অবজেক্টটিকে আমরা ব্যবহার করব এবং কেনই বা করব, কিভাবে করব, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ডাবল অবজেক্ট থাকলে, ডাবল অবজেক্ট থাকলে যে কোনো অবজেক্টকে সাবজেক্ট করা যায়, যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করা যায়। তবে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করাই ভালো, সেক্ষেত্রে কোনো ঝামেলা হয় না। তো সেটি কেমন, সেটি কেন আমরা করব, সেইটু সবগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তবে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করা ভালো। যেমন হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি পড়ান। এখানে দুইটা অবজেক্ট রয়েছে, একটি হচ্ছে ইংলিশ, একটি হচ্ছে আস। এক্ষেত্রে আমরা যে কোনো একটি সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করতে পারি, কোনো সমস্যা নেই। উই আর টট ইংলিশ বাই হিম, উই আর taught English by him, অথবা English is taught us by him, এটাও আমরা দিতে পারি যে English is taught us by him। তো এখানে আমরা দুটো অবজেক্টকেই সাবজেক্টে পরিবর্তন করে দেখালাম। তবে আমরা হচ্ছে বলেছিলাম আরেকটি কথা, সেটি হচ্ছে যে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করা ভালো। সেটি কেন, সেটি আমরা দেখাচ্ছি। যেমন উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করলাম। এখানে দেখো দুটি অবজেক্ট রয়েছে, একটি হচ্ছে হিম ব্যক্তিবাচক আর চেয়ারম্যান এটি কিন্তু ব্যক্তিবাচক না।
তো সেক্ষেত্রে আমরা যেটা করব, যদি আমরা ব্যক্তিবাচকটি দিয়ে করি, হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই আস, অর্থ কোনো পরিবর্তন হলো না, অর্থের পরিবর্তন হলো না, অর্থটা ঠিক রয়েছে। যদি আমরা চেয়ারম্যান থেকে দিয়ে যদি বয়স করতে চাই, তাহলে দেখা যাবে যে অর্থের পরিবর্তন ঘটে। সেই জন্যই বলা হয়েছে যে ব্যক্তিবাচক অবজেক্টকে দিয়ে আমরা পেসিভ ভয়েস করব। সবশেষে তোমরা এই নিয়মগুলো বাসায় নিজে নিজে চর্চা করবে মডেল বই থেকে। ধন্যবাদ।